নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে রাত্রিবেলাতেও কিন্তু জিরো আওয়ার আছে। আজকে রাত্রিবেলাতেও দারুণ একটা প্যানেল। আমাদের আজকে রাত্রিবেলার বিষয় হচ্ছে বিরোধী জায়গাটা কারা দখল করবেন আগামী দিনে, এবং সেই জায়গায় আমাদের আজকের প্যানেলে আছেন আশিস চট্টোপাধ্যায়, আছেন সৈকত বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ মজুমদার। হ্যাঁ, লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার। তো আমরা আমাদের অনুষ্ঠানে ফিরি। মতামত আজকের শীর্ষক পালাবদল, দমবন্ধ, দলবদল। গণতন্ত্রে পালাবদল কি একটা বিরাট অঘটন? তা তো নয়। নিদেন পক্ষে একটা গণতান্ত্রিক কাঠামো কোনো রকমে টিকে থাকলেও পালাবদল হয়, না থাকলেও হয়, কিন্তু সে এক অন্য কাহিনী। ওই যে রাহাত ইন্দোরির একটা লাইন আছে না, তিনি বলেছিলেন, জো আজ সাহিদে মসনদ হ্যায়, যারা আজ গদিতে বসে আছে वो कल नहीं होंगे। जो आज শহীদে মসনদ হ্যায় वो कल नहीं होंगे। কাল তারা থাকবেন না, কিরায়েদার হ্যায়, জাতি মকান থোড়ি হ্যায়। ওরা তো ভাড়াটে, গদিটা তো বাপকেলে সম্পত্তি নয়। শাসকেরা এটা ভুলে যান, আর মানুষ বারবার সেটা মনে করিয়ে দেন যে ভাই, গদিটা বাপকেলে সম্পত্তি নয়, আমরা চাইলেই কেড়ে নেব। তাই আমরা দেখেছি 52 থেকে চলতে থাকা কংগ্রেসি রাজ 77-এ ধুয়ে মুছে গেল, তারা আর ফিরল না। 34 বছরের বাম শাসন এক ধাক্কায় শেষ হতে দেখেছি। বিধানসভায় তারা অন্তত শূন্য নন, আপাতত এই পরিতৃপ্তিই তাদের মুখে চোখে। ঠিক সেই রকম দেখলাম প্রতিটি জেলা, মহকুমা, পাড়া, মহল্লাতে শেষ কথা বলার তৃণমূল বোঝার আগেই শেষ। অনেকেই বলবেন এসআইআর আছে, নাম ডিলিশন আছে, কাউন্টিংয়ে গড়বড় আছে, সবটাই মেনে নিলেও এত বড় হারের পেছনে যে মানুষের নারাজগি, মানুষের যে অপছন্দ কাজ করেছে, মানুষ সরকারের বহু কাজে খুশি ছিলেন না, দলের বহু কাজে খুশি ছিলেন না, সেটা পরিষ্কার। আর যদি সেই মূল বিষয়টাকে না মেনে কেবল ভোট চুরি, ইভিএম, কারসাজি, এসআইআর বা কাউন্টিংয়ের ঘাপলাগুলোর কথা বলে ওই লাগাতার পাপের ওপরে দেওয়াল তোলার চেষ্টা হয়, তাহলে আসল জায়গায় ঘাটা থেকে যাবে। সেই আসল জায়গার ক্ষতকে স্বীকার না করে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। সিপিএমের দিকে তাকান, বুঝতে পারবেন। বহুদিন আগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা সাক্ষাৎকারের সুযোগ হয়েছিল, ওনার সঙ্গে কাজও করেছি। সাক্ষাৎকার মানে দেখা সাক্ষাৎ বহুবার হতো। তো সেবারে কথা হচ্ছিল এবং সেগুলো রেকর্ডেড কথা। আমি জিজ্ঞেস করেছিলাম, বুদ্ধবাবু তো আপনার বন্ধু মানুষ, ওই নন্দীগ্রাম এপিসোডের পরে আপনার সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি। সৌমিত্রদা বলেছিলেন উনি ওনার কাজের জন্য দিল্লি গিয়েছিলেন, উঠেছিলেন বঙ্গভবনে, সেখানে বুদ্ধবাবু হাজির ছিলেন। সৌমিত্রদা আছে জেনে, মানে উনি আছে জেনে ওনাকে আসতে বলেন। দেখা হওয়ার পরে অত্যন্ত বিমর্ষ বুদ্ধবাবু বলেছিলেন, জানেন আমাকে রক্তলোলুপ বলেছে, আমার রক্তমাখা মুখের ছবি এঁকেছে, আমি নাকি গণহত্যার নায়ক। আপনি এসব বিশ্বাস করেন? মানুষ সেসব বিশ্বাস করছে? তো সৌমিত্রদা বলেছিলেন, ওসব কথা বাদ দিন, আপনি দুহাত জড়ো করে মানুষের কাছে যান, মানুষকে বলুন ভুল হয়ে গেছে, মানুষের সমর্থন আবার ফিরে পাবেন। তা আমি জিজ্ঞেস করেছিলাম, তো উনি কি করেছিলেন নাকি সেটা? সৌমিত্রদা একটু থেমে বলেছিলেন, কি আবার ভয়ঙ্কর ইগো, হাত জোড় করে মানুষের কাছে গেলেন না, মানুষ হারিয়ে দিল। আজ দুজনেই নেই, কিন্তু সেই অডিও ক্লিপ আমার কাছে আছে, সেটা আবার মনে পড়লো। মমতা যদি মানুষের কাছে যান, তাহলে কি মানুষ আবার ওনার পাশে দাঁড়াবেন? জানি না, কিন্তু সমস্যা আছে। কারণ বুদ্ধবাবু তার ভুল সিদ্ধান্তের ক্ষমা চাওয়া আর তৃণমূল জামানাতে রামপার্ট দুর্নীতি এক নয়। প্রতিটা অঞ্চলে খাঞ্জা খায়েরা গজিয়ে উঠেছিলেন, সবচেয়ে গরিব মানুষের বাড়ির পাকা ছাদ হচ্ছিল না, স্কুল মাস্টার, পঞ্চায়েত প্রধান, এলাকার সিন্ডিকেট নেতা, কন্ট্রাক্টরের পাকা বাড়ির পাশে আর একটা পাকা বাড়ি হচ্ছিল। প্রতিটা এলাকাতে ওই তৃণমূল নেতাদের বৈভব গেলেই দেখা যাবে। আর ঠিক সেই কারণেই পালাবদলের পরে তারা কুঁকড়ে গেছেন, ভয়ে বের হতে পারছেন না। এলাকার নেতা থেকে মন্ত্রী সব হাওয়া, কেউ নেই, মার খাচ্ছে ক্যানন ফডারেরা। বলবেন আপনি আগে বলেননি কেন? জবাবে বলবো, দয়া করে আমার অনুষ্ঠানগুলো একটু দেখুন, সবই তো রাখা আছে, একটাও ডিলিট করিনি। বহুবার এই খাঞ্জা খায়ের কথা বলেছি। তাহলে প্রশ্ন উঠবে, এত ছড়িয়ে পড়া দুর্নীতির পরেও তৃণমূলই জিতবে, এই কথাটা বলছিলেন কেন? কারণ তথ্য বলছে মানুষ দুর্নীতিকে তেমন গুরুত্ব দেননি। মনে নেই
এই বিজেপির সদর দপ্তরে বসেই তো তৃণমূল নেতাদের হাতে করে টাকা নেবার ভিডিও রিলিজ করা হয়েছিল। হাতে করে টাকা নিচ্ছেন, মানুষ দেখেছিলেন তো, যাদের ছবি ছিল মিলিয়ে দেখে নিন, প্রত্যেকে জিতে গেছিলেন, প্রত্যেকে। ঠিক ভোটের আগে রিলিজ করা হলো, মানুষ দেখলেন, কিন্তু প্রত্যেকে ভোট গিয়েছেন, ইনক্লুডিং শুভেন্দু অধিকারী, আজকের মুখ্যমন্ত্রী। তাহলে হঠাৎ সেই দুর্নীতি এক বিরাট ইস্যু হয়ে উঠবে কেন? বা বলা ভালো, সেই দুর্নীতি এক বিরাট ইস্যু হয়ে উঠলো কেন? না বলতে এক ফোঁটাও লজ্জা নেই যে কারণটা আগে বুঝতে পারিনি। আসলে মানুষ দুর্নীতি নয়, ঔদ্ধত্য পছন্দ করেন না। হ্যাঁ, আপনি নেতা, আপনার বাড়ি হবে, গাড়ি হবে, 4টে ফ্ল্যাট কিনবেন, মাঝরাতে টল্লু হয়ে ঘরে ফিরবেন, এ নিয়ে মানুষের তেমন মাথা ব্যথা নেই। আপনার প্রকাণ্ড বাড়ি হবে, এ নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু আপনি এলাকার মানুষকে মানুষ বলেই গণ্য করবেন না। আপনি প্রেস কনফারেন্স করে বলবেন যে মনে রাখবেন আপনাদের তালিকা তৈরি হচ্ছে, আপনি আপনার ক্ষমতার বলে একে অভিনয় করতে দেব না, তাকে করতে দেব, সেই দলকে নাটকের হল পেতেই দেব না, পাড়ার কাউ সঙ্গে নমস্কারের প্রতি নমস্কারটুকুও দেব না, আপনার নির্দেশ দেবেন আপনার পিএ, আপনি একলাই বলবেন আর কেউ বলবে না। হ্যাঁ, এগুলোই ঔদ্ধত্য। বাম আমলে এই তৃণমূল জামানার থেকে দুর্নীতি অনেক কম ছিল, দুর্নীতির মাত্রাও আলাদা ছিল, কিন্তু এই ঔদ্ধত্য সে এক সাংঘাতিক ব্যাপার। বৌদি দাদাকে বলবে বিকেলে এলসি অফিসে যেতেই হবে। এই জামানাতে সেটা একটু পাল্টে মিন্টু দা ক্লাবে যেতে বলেছে, বাড়ির দলিলটা নিয়ে আসবেন, চেক করতে হবে। আমার বাড়ির দলিল সে চেক করুন। মানুষ দুর্নীতির জন্য নয়, ওই দুর্নীতি থেকে গজিয়ে ওঠা এক বিরাট ঔদ্ধত্যের জবাব দিয়েছেন। তাই পালা বদলের সঙ্গে সঙ্গে চারদিকে আমি নেই ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়। চারিধারে লোকজন, ভাই কেউ কথা বলছেন না কেন? ভোটে হেরে গেছেন, মানুষ হারিয়ে দিয়েছে, আবার মানুষের কাছে যাবেন, আবার মানুষকে বলবেন, আবার মানুষ শুনবে বা শুনবে না, কিন্তু বলতে পারছেন না কেন? তার কারণ ওই ঔদ্ধত্য। কদিন আগে সেই ঔদ্ধত্য দেখা গেছে তাদের। রাস্তা দিয়ে হাঁটছেন যেন মনে হচ্ছে কি একটা। এই ব্যাপারে দিনহাটার উদয়ন গুহর সঙ্গে ওই দমদমের ব্রাত্য বসুর কোনো ফারাক নেই। এখন মানুষ তো প্রশ্ন তুলবেই যে কমল ভবনের দখলদারি কি উচিত ছিল? প্রশ্ন উঠবে না যে মেসি এলে কেন সুজিত বসুর পেয়ারের সাংবাদিকরা ঘাড় এলিয়ে সেলফি নিতে পারে, অরূপ বিশ্বাসের পেয়ারের সাংবাদিকরা মাঠে গিয়ে ভিড় জমাতে পারে? প্রশ্ন উঠবে না কোন জাদু বলে এক নাটক গ্রুপের ছখানা ফ্র্যাঞ্চাইজি হয়ে গিয়েছিল? একটা গ্রুপই করতে মাথা খারাপ হয়ে যায়, 6খানা ফ্র্যাঞ্চাইজি নাটকের গ্রুপের, মঞ্জিনিসের ফ্র্যাঞ্চাইজি হয়। সেসব প্রশ্ন উঠছে। আর তাই পালা বদলের সঙ্গে সঙ্গে কেউ স্রেফ ভ্যানিশ হয়ে গেছে, কেউ যোগাযোগ করছেন বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে, এ যাত্রায় যা করেছি, যা জমিয়েছি, তাই নিয়ে বানপ্রস্থে যেতে চাই ভাই, একটু দেখো। কারোর বাড়িতে সেদিয়ে থাকা ছাড়া কোনো গতি নেই। সংবাদ মাধ্যমের দিকে তাকিয়ে দেখুন, সার্কাস চলছে। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন, এই অমুক, নামটা বলছি না, নামটা নেব না, বন্ধু মানুষ, মাইকের তারটা ঠিক করে দাও। তো তিনি এক বাংলা টিভি চ্যানেলের মাথা, ভাবা যায়? মুখ্যমন্ত্রী থেকে মাইকের তার ঠিক করতে বলছে। নিজেকে সাংবাদিক থেকে স্টেজের মাইক কানেকশনের জন্য ভাড়া করে আনা ইলেকট্রিশিয়ানের লেভেলে নিয়ে চলে গেছেন। এই সেদিনেই ভাইরাল হয়েছে হেরিটেজ কমিটি লিস্ট। কলকাতার হেরিটেজ কমিটি, মানে কলকাতার হেরিটেজ যে প্রপার্টি রয়েছে সেগুলো দেখরেখ করা, সেগুলোকে চিহ্নিত করা, তারা একটা কমিটি লিস্ট। তাতে যাদের নাম আছে তারা কেন আছেন ওই তালিকাতে? কিন্তু থাকলে তো কিছু মেলে, কেবল সেই জন্য। উল্টো দিকে হয় না, হয়তো এই বিজেপির একজন পরিচিত, সে কোঙ্কণ রেলের সে মাথা হয়ে গেছে, অন্তত ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, বিজেপির ঘনিষ্ঠ একজন ইউটিউবার। হয়তো এসব সংবাদ মাধ্যমের মাথায় বসে আছেন যে মাইনে বাঁচানো সাংবাদিকেরা, তারা আপাতত তাদের কাজ মালিককে বাঁচানো আর তার বিনিময়ে নিজের পে প্যাকেটটাকে ধরে রাখা। কাজেই তারা আজ বাইরে বেরোতে পারছেন না। কেবল নয়, মুখ ও বধির সেজে বসে আছেন। এক গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল করার সব্বার অধিকার আছে, বিরোধিতার অধিকার আছে, শাসক দলের হয়ে কথা বলারও অধিকার আছে, কিন্তু সেই কথা বলাটা যদি নিক্তি মেপে শোনা পাবার শর্তেই হয়ে থাকে, তাহলে সেই আমলে শোনা তো জুটবেই, কিন্তু জামানা বদলালে চোখ তুলে তাকানোর ক্ষমতাও থাকবে না। আজ যা দেখছি, ঠিক এইখানেই সমস্যা তৃণমূলের। ফারাক কত? বিজেপির আর তৃণমূলের ভোটের 5%। 2021-এ ওরকম হাওয়া তুলে বিজেপি আর তৃণমূলের ফারাক কত ছিল? 10%।
কিন্তু যে ফারাকটা আসল তা হলো সেদিন বিজেপি বিরোধী দলে ছিল, সে সাময়িক পেছনে গিয়ে আবার এগোনোর চেষ্টা করেছে, আর সেদিনের শাসক দল তৃণমূল আজ হেরে গিয়ে নিজেদের খাড়া করে রাখার চ্যালেঞ্জটুকুও দেখাতে পারছে না। কেন? কারণ ওই স্থানীয় নেতারা যারা আপাদ মস্তক দুর্নীতিতে ডুবেছিলেন, মন্ত্রীরা যারা আপাদ মস্তক দুর্নীতিতে ডুবেছিলেন, দুর্নীতি জন্ম দিয়েছিল এক প্রকাণ্ড ঔদ্ধত্যের, সে ঔদ্ধত্যের চামড়াটাই খসে যেতে তারা আজ দিশেহারা ছিলেন। তো নানা কাজে কমে ধরে করে অন্যায়ভাবে বাগিয়ে নেওয়ার জন্য বুদ্ধিজীবী, অভিনেতা, লেখক, কবি তারা আজ রাজনীতিটাই ছেড়ে দিলাম বলে আবার নতুন মুখোশ আঁটছেন। এর মানে কি এই যে এই বিশাল সমর্থনের মধ্যে নিখাদ আদর্শগতভাবে বিজেপির চরম সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করার লোকজন নেই? আছে তো। তৃণমূলের ওপর থেকে তলার সারিতে তেমন লোকজন নেই? আছে তো। তারা হতাশ, একটু সময় নিয়ে নিজেদের অবস্থাটা বোঝার চেষ্টা করছেন, এবং এই পরিস্থিতিতে দলবদলের প্রশ্ন আসছে। বিজেপি যতই বলুক তারা তৃণমূলীদের বিজেপিতে ঢোকাবেন না, অন্তত যেমনটা বঙ্গ বিজেপি সভাপতি বলেছেন। আমার ধারণা ওই এনম্যাস দরজা খুলে এসো এসো আমার ঘরে এসো বলার মতন কিছু না হলেও স্ট্র্যাটেজিক্যাল দলবদল হবে বই কি না। ইন্দ্রনীল সেন বা অরিন্দম শীল বা সুবোধ সরকারের মতন সিপিএম থেকে মমতা তো অমুকের অমুক বলার পরেই ধাঁ করে হাজির হতে পেরেছিলেন, 21শে জুলাই পুছে দিয়েছিলেন চেয়ার, সেরমটা হবে না। কিন্তু হবে, সেগুলোর বেশিরভাগটাই জেলাতে হবে, যেখানে দলবদলের এক বড় ভোট ব্যাংক এসে যাবে। সেসব দলবদলের গ্রিন সিগন্যাল দেবেন বঙ্গ বিজেপি সভাপতি। মানে পালাবদল দমবন্ধ হতে থাকা নেতা, ওপরের সারির কর্মীদের আপাতত ছটফট করতে হবে, যার যত জ্যাক আছে সব লাগাতে থাকবেন। দেখা যাক সে ছবি কেমন দাঁড়ায়। আচ্ছা, এর মানে এরকমও নয় যে ভোট নির্বাচন কমিশনের খুল্লাম খুল্লা এক চুকুনি ছিল না, এসআইআর এর নাম কাটা কোনো কাজই করেনি, ওই কাউন্টিংয়ের শেষ পর্যায়ের যে গুন্ডাগিরি হয়েছে তা মিথ্যে, এগুলোর ফলে তৃণমূলের বিরাট ক্ষতি হয়েছে। কিন্তু এইভাবে জনসমর্থন চলে যাওয়ার পেছনে এই কারণগুলোকেই যিনি বা যারা দাঁড় করাতে চাইছেন তিনি বা তারা ভুল করছেন, ভুল করবেন। কিন্তু আলোচনা তো এখানেই শেষ নয়। এরপরে তৃণমূলের এই বিরাট ভোট শতাংশ এখনো আছে, বয়স হয়েছে কিন্তু আছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক ইত্যাদি কাজ করে ক্ষমতায় থাকলে সে সমস্ত কাজ হয় আইপ্যাককে দিয়ে, ক্ষমতায় না থাকলে আইপ্যাক দিয়ে কোনো কাজ হবে না, ওসবে কিছু হয় না। তাহলে মমতা পারবেন আবার খেলাটাকে ঘুরিয়ে দিতে? প্রায় অসম্ভব। কারণ ওই যে তার এলাকার খাঞ্জা খায়েরা তারা তো উধাও, সমর্থন থাকলেই তো হয় না, সেই সমর্থনকে নিয়ে মাঠে নামার লোকজন কোথায়? তবুও আমি যা চারটে অপশন নিয়ে কথা বলবো, সেটা 1 নম্বর, মমতা আবার এই 41% ভোট মানুষের বিরাট সমর্থনকে নিয়ে উঠে আসবেন। এই অপশানে তেমন কোনো জোর আমি দেখতে পাচ্ছি না। কেন নেই? কারণ ওনার জেলায় জেলায় সেনাপতিরা বাড়িতে ঢুকে গেছে বা শিবির বদলানোর জন্য তদবির করছেন। 2, মমতার সঙ্গে কংগ্রেসের জোট হলো, সেই জোট জাতীয় এবং রাজ্য স্তরে কাজ করলো, সেই জোটে সিপিএম আসবে না স্বাভাবিকভাবেই। তারা ছাড়া বাকি বাম জাতীয়তাবাদী শক্তিগুলোকে নিয়ে একটা কনফেডারেশন তৈরি হলো। হ্যাঁ, এটা হতে পারে একটা ভায়াবল বিকল্প, যা আগামী দিনে একটা চেহারা নিতে পারে, এবং সেই চেহারা আমাদের রাজ্য রাজনীতির বিরোধিতার স্পেসটাকে দখল করতে পারে। 3, তৃণমূলের বিরাট অংশ চলে এলো কংগ্রেসে, কিছু অংশ চলে গেল বিজেপিতে, তখন বাম কংগ্রেস মিলে একজোট হতে পারে। সেক্ষেত্রেও কংগ্রেসের ভেতরে একলা চলনের ডাকটাই প্রবল হয়ে উঠবে। বহরমপুর লোকসভা বিধানসভাতে হারার পরে অধীর চৌধুরীর অক্ষম কথাবার্তা কাজে দেবে না, কাজেই সেক্ষেত্রে একটা ভায়াবল বিকল্পের জায়গায় এসে দাঁড়াতে পারে কংগ্রেস, যদি কংগ্রেস মনে করে যে না, আমরা কোনো জোটে যাব না। 4, সিপিএম এর নেতৃত্বে বামেরা ঘুরে দাঁড়ালো, অসম্ভব, কারণ তাদের ভোট ব্যাংক এখনো পুরো 5% নয়। অন্তত সাইজেবল বিরোধী হতে গেলে 15-18% আরও ভোট চাই, যা এই মুহূর্তে বা বছর 5-6-10-এর মধ্যে কোনো জায়গা থেকে তাদের কাছে আসার কোনো সম্ভাবনা নেই। বিজেপির কাছ থেকে তাদের কাছে আসবে না, তৃণমূলের কাছ থেকে সিপিএম এর ভোট যাবে না, জাস্ট যাবে না, কোনোভাবে যাবে না। তাহলে তারা পাবেন কোথায়? তাহলে তাদের ইনক্রিজটা কোথা থেকে হবে? এই ভোটেও যদি বিজেপির থেকে ওনাদের দিকে না গিয়ে থাকে, তাহলে এরপরে আর আসবে না, কোনো সম্ভাবনা নেই। কিন্তু এইসব সম্ভাবনার সামনে দাঁড়িয়ে রয়েছে এক সংগঠিত সংগঠন আরএসএস, তাদের রাজনৈতিক শাখা, বিজেপি, তাদের সরকার। তারা খুব মেপেই পা ফেলছে, মানুষকে চটিয়ে দেওয়ার মতো এখনো কিছু করেনি, দু একটা ছোটোখাটো ভুল ছাড়া। যেমন ধরুন, প্রথম দিনে ওই রবীন্দ্রনাথের জন্মদিনে গান করতে করতে একটা পদযাত্রা হচ্ছিল, সেটাকে আটকানো হলো কেন জানি না। গর্গ চট্টোপাধ্যায়কে কেন অ্যারেস্ট করলো জানি না। এরকম দু একটা ছোটোখাটো ভুল, কিন্তু এখনও সেরকম কোনো বড় ভুল নেই।
এবং সরকারি সমস্ত প্রকল্প তারা বজায় রেখেছেন, মানুষকে চটিয়ে দেননি। সম্ভবত ডিএ পে কমিশন ইত্যাদি নিয়ে আপাতত সামলে নেবেন। বিরোধীদের কাছে চ্যালেঞ্জ হলো আদর্শগতভাবে এই বিজেপি আর তাদের সরকারের বিরোধিতা করা, নিজেদের ইস্যুগুলো যতটা সম্ভব মানুষের পেটের লড়াইয়ের সঙ্গে জোড়া, বাঙালি আইডেন্টিটির লড়াইতেও থাকতে হবে। সরকারের চ্যালেঞ্জ, এতদিন যে শিল্পায়নের কথা বলা হয়েছে জিরো টলারেন্স টু করাপশন, নারী সুরক্ষার কথা, আর সোনার বাংলা গড়ার কথা, সেই সব কিছু না পেলে অন্তত সেই পথে এগোনো। আর আমরা বাংলা বাজার, আমরা আরএসএস বিজেপির সাম্প্রদায়িক জঙ্গি জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা বলবো, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্রের কথা বলবো। হাতে থাকবে সংবিধান, মাথায় থাকবেন রবি ঠাকুর, গান্ধীজি, নেতাজি, ভগৎ সিং, আম্বেদকর। আমাদের পালা বদলে দম বন্ধ হয়নি, পরিষ্কার দম নিচ্ছি, দল বদলের কোনো প্রশ্নই নেই। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।